নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি 4টে 4 দিক। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল, স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি জানিয়ে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আবারও মেল করা হয়েছে। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। গতকাল রাতে দীর্ঘক্ষণ জিবি বৈঠক চলে তাদের। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত করা এবং সুরক্ষার দাবি জানিয়ে জুনিয়র ডাক্তাররা ফের ইমেল করেছেন মুখ্য সচিবকে। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, জুনিয়র ডাক্তাররা এবার কি দাবি করছেন? কারণ আগের দিন বৈঠকে তাদের বেশিরভাগ দাবি তো মেনে নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। দেখো, একেবারেই তাই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে মুখ্য সচিবকে যে মেলের পাঠানো হয়েছিল, সেই মেলের কিন্তু উত্তর ইতিমধ্যেই মুখ্য সচিব দিয়েছেন। মনোজ পন্থ যেটা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে, যে আজকে সন্ধ্যে 6:30টার সময় নবান্ন সভাঘরে টাস্কফোর্সের বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যে কথা জানিয়েছিলেন, সেই বিষয়েই কিন্তু আলোচনা চেয়ে যে মেল পাঠানো হয়েছিল তাতে সম্মত হয়েছেন মুখ্য সচিব। এবং তারা মুখ্য সচিব অনুরোধ জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 30 জন যারা প্রতিনিধি রয়েছেন তারা গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবেন এ বিষয়ে। এর পাশাপাশি মুখ্য সচিব কাজে ফেরার আবেদন জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। কেন আবেদন জানিয়েছেন? তিনি মনে করছেন যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে, সেই সমস্ত জায়গায় একেবারে সাধারণ মানুষের স্বার্থে যাতে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত না হয়, সেই কারণেই কিন্তু কাজে ফেরাটা জরুরি বলে মনে করছেন তিনি। এবং সেক্ষেত্রে আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের বেশ কিছু দাবি কিন্তু ইতিমধ্যেই সরকারি তরফে বা প্রশাসনের তরফে মেনে নেওয়া হয়েছে। এবং যে বিষয়গুলো এখনো পর্যন্ত আলোচনা হয়নি, সেই বিষয়ে আলোচনার জন্যই কিন্তু ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠক পূর্ত দফতরের সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব, যে হাসপাতালগুলোর সার্বিক যে পরিকাঠামো রয়েছে, স্বাস্থ্য পরিকাঠামো, সেই স্বাস্থ্য পরিকাঠামো এবং সেই সঙ্গে সুরক্ষার বিষয়টিতে যাতে কোনোভাবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আবেদন জানানো হয়েছে বা যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই নির্দেশ মোতাবেক যাতে একেবারে অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি হাসপাতালের যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে একেবারে নিশ্চিত করা যায়, সেই বিষয়ে কিন্তু পূর্ত সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যে টাস্কফোর্সের বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, সেই টাস্কফোর্সের প্রতিনিধি হিসেবে মুখ্য সচিব নিচে এবং অন্যান্য যারা টাস্কফোর্সের প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আজকে সন্ধ্যে 6:30টায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই তারা একটা আলোচনার সমাধান সূত্র বের করতে চান। এবং অন্যদিকে এই মেইল আসার পরে, মুখ্য সচিবের তরফে যে ইমেল, সে মেল আসার পরে কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যারা ইতিমধ্যে অবস্থানে রয়েছেন তারা মনে করছেন যে তারাও কিন্তু এই আলোচনার যাতে মাধ্যমে একটা মীমাংসা হয় সেটা তারাও চাইছেন। তার কারণ তারাও কিন্তু এই কর্মবিরতি থেকে প্রত্যাহার করে তারা উঠে যেতে চান। ইতিমধ্যেই তারা নিজেদের মধ্যে যে গভর্নিং বডির জিবি বৈঠক ইতিমধ্যেই হচ্ছে এবং সেই বৈঠকে তারা নিজেদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যাতে একেবারে কার্যত শেষ পর্যন্ত পূরণ হয় সেই চেষ্টা তারা করবেন। ফলে আজকের সন্ধ্যে 6:30টার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিষয়গুলো তাদেরকে আলোচনা হয়নি বা যে বিষয়গুলো সামগ্রিকভাবে আলোচনার ক্ষেত্রে প্রস্তুত হলেও সমস্ত দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়নি বলে মনে করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সেই জায়গা থেকে কিন্তু আজকে খোলামেলা আলোচনা হবে মুখ্য সচিবের সঙ্গে এবং সেই আলোচনার মাধ্যমেই তারা আগামী দিনে তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন কিনা সেই বিষয়ে নিজেদের গভর্নিং বডির যে বৈঠক রয়েছে সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন। সেটা অবশ্যই মুখ্য সচিবের সঙ্গে আলোচনার সাপেক্ষে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তার উপরে ভিত্তি করে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। এবং জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে আবারও নিজেদের মধ্যে বৈঠক করছেন, জিবি মিটিংয়ে রয়েছেন। মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন সন্ধ্যে 6:30টার সময়। নবান্নে বৈঠক রয়েছে। কিন্তু গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বেশিরভাগ দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছিলেন। তারপরে এখনও কর্মবিরতি তারা শেষ করেননি জুনিয়র চিকিৎসকরা, তারা এখনও কাজে যোগ দেননি। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। কথা বলেছিলাম বিজেপি নেতা সচল ঘোষ, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে।
হ্যাঁ, ওনাদের 5 দফা দাবির মধ্যে 4 এবং 5 এই দুটো দাবি একেবারেই মানা হয়। হ্যাঁ, এইটাই ওনারা বলেছেন এবং সঠিক বলেছেন। মুখ্যমন্ত্রীকে যে বিশ্বাস করবে সে পস্তাবে। সিপিএম আমলে আমরা বলতাম বঙ্গে এলো সিপিএম, হাতে দিল হ্যারিকেন। হ্যাঁ, বঙ্গে এলো দিদি, হাতে দিল লম্প। হ্যাঁ, বঙ্গে এলো দিদি, হাতে দিল প্রদীপ, মোমবাতি, যা বলবেন। ব্যাপারটা অত ওদেরকে বিশ্বাস করলেই চলতে হবে। মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে, মানে প্রত্যেকে একজন করে বাউন্সার নিয়ে ঘুরতে পারবে। আমি বলছি 100 কোটি কেন, মুখ্যমন্ত্রীকে চাপ দিলে মুখ্যমন্ত্রী ওটা 1000 কোটিও বলতেন, কোনো ইস্যু নেই। কারণ উনি জানেন উনি মিথ্যে কথা বলছেন না। আচ্ছা, সবাই সই করলো, মুখ্যমন্ত্রীর সইটা দেখতে পেয়েছেন আপনারা? দেখুন, ছাত্রদের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবি যদি পূর্ণ মানা না হয় তাহলে তোরা আন্দোলন করবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কেন সরকারকে বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না? সরকার যে আধা দাবি মেনেছে, আধা দাবি মানেনি, তাহলে মিটিং যে হলো, অ্যামিকেবল সেটেলমেন্ট হলো না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় রাজ্য সরকার আবার বসা উচিত এবং বসে সর্বত তাদের কনফিডেন্স মেজারটাকে উইন করা উচিত এবং সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া উচিত। বারবার মানবিক মুখ্যমন্ত্রী তাদের কাজে ফেরার কথা বলেছেন। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দিয়েছে এবং তাদের দাবি দেওয়ার কথা বারবার করে ডেকে আলোচনা, এবং আমরা তো দেখেছি যে কিভাবে সেই আলোচনাকে তারা একের পর এক ফিরিয়ে দিয়েছে নানা রকম দাবি করে। এবার যখন সমস্ত দাবি দেওয়া সুপ্রিম কোর্টে তাদের লয়ার বললেন যে আমরা তুলে নেব আমাদের আন্দোলন, কাজে যোগ দেব মানুষের স্বার্থে, তারপরে আবার ডাক্তাররা জিবি করে শুনলাম তারা বলেছে আমরা দেব না কাজে যোগ। দেবেন না, কি করা যাবে? এখন তো মনে হচ্ছে এটা রাজনীতি বেশি, আন্দোলন কম, ব্ল্যাকমেলিং বেশি, দাবি কম। 10.5 কোটি গরিব জনতা, গ্রামের জনতার জীবন নিয়ে যারা ছেলেমিনি খেলতে পারে তাদেরকে আমরা আর যাই হোক তাদেরকে সমব্যাপী ডাক্তার হিসেবে আমরা দেখতে রাজি নই। আজকে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে তারা বাংলার মানুষের চিকিৎসার অধিকার নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছেন নানা অজুহাতে। এখন রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক, সুরক্ষা ব্যবস্থা নিয়েও বৈঠক মুখ্য সচিবের। পূর্ত স্বাস্থ্য দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। অতি অবশ্যই এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা, সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। আর কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, কারা কারাই বা রয়েছেন এই বৈঠকে, গোটা বিষয়টি বিস্তারিত জানবো বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে। দীপ্তিমান, একেবারেই দেখো, আজকে 6:30টার সময় বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু মূলত যে হাসপাতালগুলো রয়েছে তার নিরাপত্তা ব্যবস্থা এর আগের দিন জানিয়ে দেওয়া হয়েছিল বৈঠকের সময় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে সেই টাস্ক ফোর্স কাজ করবে। সিসিটিভি, সেই নিরাপত্তার বিষয় নিয়েই আজকে সকালে চিঠি দেয়া এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে, এবং তারপরে কিন্তু মুখ্য সচিব চিঠি দিয়ে 6:30টার সময় তাদেরকে ডেকেছেন। ইতিমধ্যেই কিন্তু নবান্নে একটা বৈঠক করেছেন টাস্ক ফোর্সে যারা যারা আছেন, পূর্ত দপ্তরের সচিব থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তরের সচিব থেকে আরম্ভ করে তারা সকলেই ছিলেন। তাদের সঙ্গে পুরো প্ল্যান অফ অ্যাকশন পুরো তৈরি করা হয়েছে যে টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে, কোন কোন জায়গাগুলোতে কোথায় কত নিরাপত্তা লাগবে, কোথায় কোন কোন জায়গায় সিসিটিভি বসানো হবে, কোন কোন জায়গায় রেস্টরুম করা হবে, কি করা হবে, এই যে পুরো বিষয়গুলো রয়েছে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার খাতিরে যে যে বিষয়গুলো তৈরি করা, সেই সব বিষয়গুলো কিন্তু তৈরি করা হয়েছে এবং যেগুলো 6:30টার সময় জুনিয়র চিকিৎসকদের পুরো বিষয়গুলো তুলে ধরা হবে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। টাস্ক ফোর্সে যারা রয়েছেন তাদের বৈঠক করেন সচিব, পূর্ত এবং স্বাস্থ্য দপ্তরের সচিব, কয়েকটি এজেন্সির সঙ্গে বৈঠক হয়। মূলত গুরুত্ব পায় মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা নিয়েই, যেগুলো জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে 6:30টায় বৈঠক রয়েছে মুখ্য সচিবের নবান্নে। সেই বৈঠকের আগেই মুখ্য সচিব, পূর্ত দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কয়েকটি এজেন্সির সঙ্গে বৈঠক করলেন। কর্মবিরতি প্রত্যাহার করা উচিত আন্দোলনকারীদের। চিকিৎসকদের
কর্মবিরতি প্রত্যাহার করা উচিত। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক ব্যানার্জির, মানুষের জানাতে সরকারকে সহযোগিতা করা উচিত। প্রথম দিন থেকেই ডাক্তারদের অধিকাংশ দাবির সঙ্গে সহমত করে বারবার আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন যে ডাক্তারদের দাবি ন্যায্য, তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পক্ষেই তিনি দাঁড়িয়েছেন। এমনকি দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যেও তিনি কড়া বার্তা দিয়েছেন যে এই আন্দোলনকে কোনোভাবেই ছোট করা যাবে না, কেউ কোনো মন্তব্য করবেন না, সেই বার্তাও তিনি দিয়েছিলেন। 14ই আগস্ট যখন আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে তখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে জানান যে তিনি সিপির সঙ্গে কথা বলেছেন যাতে কোনো রং না দেখে দোষীদেরকে গ্রেপ্তার করা হয়। আজকে আবারও তিনি এক্স হ্যান্ডেলে এই ডাক্তারদের আন্দোলন নিয়েই তিনি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন কর্মবিরতি তুলে নেওয়া উচিত জুনিয়র চিকিৎসকদের। ঠিক কি বলতে চেয়েছেন গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানব প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, কি রয়েছে এই এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি রয়েছে তাতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি তথ্যকে তিনি এক্স হ্যান্ডেলে নিয়ে এসেছেন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তুলে নেওয়া উচিত। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন তার বেশিরভাগই রাজ্য সরকার মেনে নিয়েছে এবং সেই মতোই কিন্তু বন্যা পরিস্থিতি চলছে, চিকিৎসা ব্যবস্থাও বিপর্যস্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছে না, 30-32 জনের মৃত্যু হয়েছে। সেই জায়গাতে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে প্রত্যাহার করা উচিত। অন্যদিকে গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে, পুলিশ কর্মীদের উপর আক্রমণ হয়েছে, তা নিয়েও কিন্তু পুলিশ কমিশনারের উদ্দেশ্যে তিনি লিখেছেন যে অবিলম্বে রং না দেখে তাদের সকলকে গ্রেপ্তার করা উচিত এবং যে ঘটনা ঘটেছে রাতের কলকাতাতে তাতে পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই মতোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি তথ্যকেই সামনে এনেছেন সমাজ মাধ্যমে। ঋষিকেশ। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এখন একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মোদির তৃতীয় ইনিংসে বড় পদক্ষেপ, এক দেশ এক ভোট নীতিতে ছাড়পত্র। বুধবার ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক দেশ এক ভোট নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। এবার মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই রিপোর্টেই সবুজ সংকেত দিল। এই নিয়ে আমরা কথা বলবো। সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে, সরাসরি আমার সঙ্গেই রয়েছেন। অঙ্কুরদা, এই যে মন্ত্রিসভা এক দেশ এক ভোট নীতিতে তারা যে শিলমোহর দিল, সামনে শীতকালীন অধিবেশন রয়েছে, সেখানে এই বিষয়টা নিয়ে কি নিঃসন্দেহে উত্তাল হতে পারে সংসদ? কারণ এক তো বিরোধী দল তারা যথেষ্ট শক্তিশালী এখন এই পর্বে এসে তৃতীয় মোদী সরকারে, প্লাস হচ্ছে শরিকদের সমর্থন কি তারা পাবে? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই এক দেশ এক ভোট নীতি নিয়েছিল কেন্দ্রীয় সরকার, শাসক দল ভারতীয় জনতা পার্টি। গত 1 সেপ্টেম্বর এই বিষয়ে রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি তার নেতৃত্বাধীন একটি কমিটি গঠন করে তাকে বলা হয় এই বিষয়ে রিপোর্ট তৈরি করতে। গত 14ই মার্চ 18,000 পাতার সেই রিপোর্ট জমা পড়ে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তারপরে আজকে সেখানে শিলমোহর দিল। এবার এই যে শিলমোহর দেওয়া হলো, এবার একে আইনে পাশ করাতে হবে। আইনে পাশ করাতে গেলে সামনে শীতকালীন অধিবেশন রয়েছে, সেই শীতকালীন অধিবেশনে এই বিল আনা হবে এবং তাকে পাশ করাতে হবে সংখ্যাগরিষ্ঠতার জোরে। এবার এই বিল পাশ করার ক্ষেত্রে দুটি জায়গা রয়েছে। এক হচ্ছে কি এর পেছনে কি কারণ রয়েছে, রাজনৈতিক কারণ, এবং এটাকে পাশ করানোর ক্ষেত্রে কি সমস্যা রয়েছে, কি জটিলতা রয়েছে। যদি রাজনৈতিক কারণের দিকে আমরা দেখি, কেন্দ্রীয় সরকারের বর্তমান যুক্তি হচ্ছে যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয়, এক দেশ এক ভোট হয়, তাহলে আর্থিকভাবে অনেকটা হ্রাস টানা যাবে খরচের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, এবং সেটাই প্রথম এবং প্রধান কারণ। কিন্তু রাজনৈতিক কারণটা, যে কারণে যে কথাটা তুমি বললে ঋষিকেশ, যে বিরোধীরা অবশ্যই উত্তাল করে তুলবে শীতকালীন অধিবেশন, সেই কারণটা হচ্ছে গিয়ে যদি একসঙ্গে লোকসভা এবং বিধানসভার নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে বিধানসভার যে সমস্ত স্থানীয় ইস্যুগুলো থাকবে, লোকসভা ভোটের ইস্যুর প্রেক্ষিতে বিধানসভা স্থানীয় ইস্যু ভেসে বেরিয়ে যাবে। দ্বিতীয়ত,
প্রত্যেকটি রাজ্যের একটা আঞ্চলিক রাজনীতির বাধ্যবাধকতা থাকে। আমরা দেখেছি লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে দুটি রাজনৈতিক দল তারা হাত মেলাতে প্রস্তুত থাকে ভারতীয় জনতা পার্টিকে সরানোর জন্য, ঠিক যখন বিধানসভা নির্বাচন হয় ঠিক সেই দুটি রাজনৈতিক দলই কিন্তু পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। ফলে এই যে আঞ্চলিক রাজনীতির যে বাধ্যবাধকতা, লোকসভা নির্বাচনকে একসঙ্গে বিধানসভার সঙ্গে জুড়ে দিয়ে সেই বিষয়ে বিরোধীদের খানিকটা কোণঠাসা করে ফেলতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে রাজনৈতিক কারণ এই বিলকে নিয়ে আসা। আর দুই, এই বিলকে নিয়ে আসতে গেলে প্রথমত সংখ্যাগরিষ্ঠতা লাগবে এবং সেই সংখ্যাগরিষ্ঠতাটা বিপুল লাগবে। কেন বিপুল? তার কারণ হচ্ছে এই বিলকে আনতে গেলে 4টি অন্যান্য সাংবিধানিক যে রীতি রয়েছে, মাফ করবেন, সাংবিধানিক যে ধারা রয়েছে সেই ধারাকে পরিবর্তন করতে হবে। 83, 85 অর্থাৎ যে 83 ধারার মাধ্যমে সংসদের যে দুটি কক্ষ রয়েছে সেই দুটি কক্ষের যে মেয়াদ তা নির্ধারণ করা হয়। সংবিধানের ধারা 85 তাতে লোকসভার যে মেয়াদ রয়েছে, লোকসভাকে যদি ভেঙে দিতে হয় কিভাবে ভাঙতে হবে সেটা নির্ধারণ করতে হয়। 172, 174 এক্ষেত্রে বিধানসভার মেয়াদ এবং বিধানসভা ভেঙে দেওয়ার বক্তব্য বলা রয়েছে। 356 রাষ্ট্রপতি শাসন। এই এতগুলি ধারার সঙ্গে সঙ্গে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন, এই 5টি ধারাকে সাংবিধানিক সংশোধন করতে হবে এবং তার জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। সেক্ষেত্রেই কিন্তু বিরোধীরা তাকিয়ে রয়েছে সংসদের দিকে এবং এক্ষেত্রে টিডিপি বা জেডিইউ এর মতো যদি রাজনৈতিক শক্তি যারা এই মুহূর্তে বিজেপির সঙ্গে রয়েছে তারা যদি হাত ছেড়ে দেয় সমস্যায় পড়বে বিজেপি, সন্দেহ নেই। ঋষিকেশ, একদম অনেক ধন্যবাদ। অঙ্কুরদা কথা বলছিলাম সহকর্মী অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এবং অঙ্কুরদা যেমনটা বলল, এক দেশ এক ভোট এটাকে বাস্তবে রূপায়ণ করা এতটা সহজ হবে না মোদী সরকারের পক্ষে। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনুন একবার। ভারতবর্ষের সাংবিধানিক যে অবস্থা তাতে এক দেশ এক ভোট সম্ভব নয় করা, এবং আরো মনে রাখতে হবে ভারতবর্ষের গণতন্ত্র এবং নির্বাচন পরিচালিত হয় ভারতবর্ষের জনসাধারণের ভোট দেওয়ার অধিকার যেটা আছে, পিপলস ইলেকটোরাল অ্যাক্ট যেটা আছে, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আছে, সেইটা দ্বারা পরিচালিত হয়। সেই সংবিধান এবং পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এই মিলিয়ে দেখলে দেখা যাবে এক দেশ এক ভোট এই পরিস্থিতিতে এই সংবিধানে করা সম্ভব নয়। ইনি আমরা এই মুহূর্তে কথা বলবো কংগ্রেসের তার সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌম্যদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এক দেশ এক ভোট এই যে নীতি তাতে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? বাস্তবায়ন কতটা সহজ হবে মোদী সরকারের পক্ষে? দেখুন, আমরা প্রথম থেকে বলছি যে এটা ওদের একটা হিডেন এজেন্ডা ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট একটা অংশ, গণতন্ত্রের একটা অংশ হচ্ছে মানুষের ভোট। মানে এই যে ওরা বারবার বলছে এক দেশ এক ভোট, এক দল এক নেতা, এই একটা ভোট দিতে মানুষকে বাধ্য করা, এত বড় একটা দেশ, ডাইভার্সিফাই দেশ, তার মানে ওরা ধরেই নিচ্ছেন যে কোনো একটা দেশে একবার ভোট হওয়া মানে সে দেশে সেটা স্টেবল গভর্নমেন্ট হবে। তার তো কোনো মানে নেই, কারণ আপনাকে একটা ভোট দিতে বাধ্য করার মানেই হচ্ছে বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, মানে যে কোনো ধরুন লোকাল বডি নির্বাচন, মানে ভোট মানেই হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা। তার মানে এটা হলো যে যদি মনে করুন একটা সরকার, একটা রাজ্য সরকার নির্বাচিত হলো কোনো কেন্দ্রীয় সরকারের সাথে, এখন যদি কেন্দ্রীয় সরকার স্টেবল হলো, রাজ্য সরকার যদি ভোটের মাধ্যমে দেখা গেল তারা সংখ্যাগরিষ্ঠতা পুরোপুরি পায়নি, তাহলে কি তাদেরকে আবার বাধ্য করা হবে? 2 বছরের মাথায় যখন এই সরকারটা থাকবে না তখন কি বাধ্য করা হবে তাকে ভোট করতে? আসলে একটা অবান্তর পরিকল্পনা মানুষকে একটা ভোট দিতে বাধ্য করার মধ্য দিয়ে। এটা তো হতে পারে যে একটা রাজ্য সরকার একটা মানুষ একজনকে ভোট দেন, কেন্দ্রীয় সরকারকে আবার ঠিক অন্য জায়গায় ভোট দেন। একটা ভোট দেওয়ার মানে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট ঠিক করে দিচ্ছে যে আপনাকে এটাই করতে হবে, আপনার গণতান্ত্রিক অধিকার মানে এটাই, একটা লিমিটেড গণতন্ত্রের মধ্যে আপনাকে ফেলা হচ্ছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে বিজেপির যেটা দাবি যে এই এক দেশ এক ভোট হলে যে এক তো সারা বছর ভোট লেগেই থাকে, কোথাও না কোথাও গোটা দেশের বিভিন্ন প্রান্তে ভোট চলতেই থাকে, তাতে উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়। 2 হচ্ছে বিপুল অর্থ খরচ হয়, সেটা অন্তত খরচ হবে না যদি এক দেশ এক ভোট হয়। এইসব বাজে কথা বলে, কোনো ফালতু কথা বলে কোনো লাভ নেই। আদানি আম্বানিদের যে টাকাটা ছেড়ে দিচ্ছেন সেটাকে আগে দেখুন,
সেটা আগে আটকানোর চেষ্টা করুন। দেশের সম্পদ লুট করে যারা বাইরে চলে যাচ্ছে সেটাকে আগে আটকানোর চেষ্টা করা হোক। লিমিটেড গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের ভোটাধিকারকে হরণ করার মাধ্যমে এই জিনিস করা হচ্ছে, এটা গণতন্ত্রের একটা সংবিধান বিরোধী। কারণ আপনি কোনো অবস্থাতেই আপনাকে একটা ভোট দিতে বাধ্য করা মানে আপনার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হবে। কারণ আপনার পছন্দ হতে পারে একটা রাজ্য সরকার একরকম ভোট দেবেন, কেন্দ্র সরকার একরকম ভোট দেবেন, পঞ্চায়েতে একরকম ভোট দেবেন। আর কোন সরকার যদি ধরুন দিল্লির সরকার যদি স্টেবল না থাকে, রাজ্য সরকার স্টেবল, আপনি ভোট দিয়েছেন, তাহলে কি সেই ভোটটাও আবার হবে একসঙ্গে? অনেক প্রশ্নের জন্ম দেবে। এটা হচ্ছে ওদের লুক্কায়িত সমস্যা। এরা অনেকদিন ধরে ভেবেছিল আরএসএস এর হিডেন এজেন্ডা, সেটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছে। আদৌ ভারতবর্ষে এই ডাইভার্সিফাই দেশে, এত বড় দেশে এটা সম্ভব না। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়ের সঙ্গে। এক দেশ এক ভোট নীতিতে বড় পদক্ষেপ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এক দেশ এক ভোট এই নীতিতে মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা শিলমোহর দিয়েছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে? তাতে কোনো আপত্তি নেই। প্রশ্ন হচ্ছে যে এটা কার্যকর করা অসম্ভব। ভারতবর্ষের মতো এত বিশাল দেশ, এত বৈচিত্র্যপূর্ণ দেশ, ওরা যতই চেষ্টা করুক না কেন, এক দেশ এক নেতা এক আইন এক দেবতা, সেটা মুখে সম্ভব, কাজে করা যায় না। সুতরাং এই সিদ্ধান্তটা একটা ইনফ্রাস্ট্রাকচার সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ওরা কার্যকর করতে পারবে না, অসম্ভব। কেন আমাদের এখানে বহু জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভোট হয়। এক দেশ এক ভোট এইটা করা মানে হচ্ছে যে আমি মোটামুটি ভাবে যখন কেন্দ্রীয় সরকারের ইচ্ছা হবে তার সুবিধা মতো সব কাজ করবে, সেটা তো করা যায় না। তাহলে তো ভারতবর্ষের বৈচিত্র্যই চলে যাবে। তার ইউনিয়ন অফ স্টেট হতো না। ওরা সংবিধান যদি পড়েন, এটা ইউনিয়ন অফ স্টেট, দিস ইজ নট ইউনিটি অফ স্টেট। একদম। ধন্যবাদ বিকাশদা। কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ঘাটালে বাড়ছে বন্যার জল, আর সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থানা, ঘাটাল পুরসভা, সেখানে জলস্তর বাড়ছে, নদীগুলিও অবস্থা যথেষ্ট খারাপ। প্লাবিত একাধিক গ্রাম, জল বাড়ায় চরম সমস্যায় গ্রামবাসীরা। সেখানে পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার জেরে রাজ্যের বিভিন্ন জেলা, প্রায় 9 থেকে 10টি জেলা জলস্তর বেড়ে গিয়েছে এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে। ঘাটালে জলস্তর বাড়ছে। এমনিতেই ঘাটাল মাস্টার প্ল্যান, দীর্ঘদিনের এই মাস্টার প্ল্যান অধরাই থেকে গিয়েছে। সরকার আসে সরকার যায়, ঘাটাল মাস্টার প্ল্যান এখনো তার বাস্তবায়ন হয়নি। এই 2024-এও এই ঘাটাল থেকেই আমরা দেখেছি যে তৃণমূল সাংসদদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের উপর আর ভরসা নয়, রাজ্য সরকারই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়েছেন। তিনি সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন। আদৌ ত্রাণ পাচ্ছেন কি পাচ্ছেন না, সেখানকার মানুষজন কি অবস্থায় রয়েছেন তা দেখতেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরামবাগে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে রাজ্যকে সমস্যায় ফেলতেই এভাবে জল ছাড়া হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই জল ছাড়া হয়েছে ডিবিসি ব্যারেজ থেকে, যে কারণেই একের পর এক জেলা জলের তলায় চলে যাচ্ছে। ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল। একেবারে জলের তলায় ঘাটালে বিস্তীর্ণ এলাকা। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতেই একদম সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 জেলায় যাওয়ার কথা তার, ইতিমধ্যে তিনি গিয়েছিলেন আরামবাগেও। সেখানে গিয়ে তিনি বলেছেন
ডিভিসি যেভাবে জল ছাড়ছে তা একেবারেই রাজ্যকে সমস্যায় ফেলার জন্যই, এবং রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এভাবে জল ছাড়া হচ্ছে, তাতে সমস্যায় পড়ছে রাজ্যের মানুষ। ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের একে ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন। এই মুহূর্তে ঘাটালে রয়েছেন মুখ্যমন্ত্রী। এই বছর বন্যায় যেন ঘাটালবাসীর ভবিতব্য। দীর্ঘ কয়েক দশকের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান, যা কেন্দ্র রাজ্য দড়ি টানাটানিতেই কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন্দ্র অনুমোদন দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যানের, সে কারণে রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। আপনারা একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে গিয়েছে। অপরদিকে পরিদর্শনে গিয়েছেন, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে বাড়ছে বন্যার জল, জলের তলায় ঘাটাল থানা এলাকা, ঘাটাল পুরসভা এলাকা, বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। পাশাপাশি ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জলেই রাজ্যের একাধিক জেলা জলের তলায়। আমি নয় দেখবে কি করে মধু 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 মোবাইল আছে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে হুগলির আরামবাগে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন ম্যানমেড বন্যা বিহারকে বাঁচিয়ে বাংলাকে ভাসাচ্ছে, পরিকল্পনা করে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে, এই অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ডিভিসিকে অনুরোধ করা হচ্ছে, তারপরও তারা জল ছাড়ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন একটা বিরতি, ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন। ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। ঘাটালে বাড়ছে বন্যার জল, জলের তলায় ঘাটাল থানা এলাকা, ঘাটাল পুরসভা, বিস্তীর্ণ এলাকা জলের তলায় পৌঁছে চলে গিয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একই সঙ্গে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন, পাশাপাশি বিস্তীর্ণ এলাকা যে জলের তলায় সেই ছবিও আমরা দেখাচ্ছি। একদিকে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত, পাশাপাশি ডিভিসির ছাড়া জল, প্রায় 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন যে পরিকল্পিতভাবে এই বাংলাকে ভাসাতে চাইছে, বিহারকে বাঁচিয়ে বাংলাকে ভাসাতে চাইছে এবং বাংলাকে সমস্যায় ফেলাই মূল উদ্দেশ্য, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যানমেড বন্যা আখ্যা দিয়েছেন তিনি। বন্যা কবলিত এলাকার মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি এই মুহূর্তে।
আপনারা একই সঙ্গে দুটো উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে ঘাটালে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। এর আগে তিনি হুগলির আরামবাগে যান। হুগলিতে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। হুগলির আরামবাগে দাঁড়িয়ে তিনি বলেন ম্যানমেড বন্যা, ফের ম্যানমেড বন্যার অভিযোগ করেন। ডিবিসি ছাড়া জলেই ডুবছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা, এই অভিযোগ তিনি করেন এবং বারবার বারণ করা সত্ত্বেও, অনুরোধ করা সত্ত্বেও ডিবিসি জল ছাড়ছে। 3.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি, যার জেরেই কিন্তু একাধিক জেলা বন্যা কবলিত, এমনটাই অভিযোগ করেছেন এবং পুরোটাই ম্যানমেড বলে অভিযোগ তাঁর। কাঁসাই নদীতে বাড়ছে জল। পাঁশকুড়ার চাপাডালি, গড় পুরুষোত্তমপুর, যদরায় ভাঙল বাঁধ। হু হু করে জল ঢুকছে গ্রামে। জলের তোরে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। ময়নার রামচন্দ্রপুর, প্রজাবার, শ্রীকণ্ঠা পূর্ব দোবাদি, পুরসা এলাকাতেও জল ঢুকে বিপত্তি। প্লাবিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এখনো পর্যন্ত বাড়িতে আটকে রয়েছেন বহু মানুষ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে প্রভূত ক্ষয়ক্ষতির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কাঁসাই নদীতে বাড়ছে জল এবং সেই জলের তোরে ভেসে যাচ্ছে একাধিক এলাকা। পাঁশকুড়া একাধিক এলাকায় বাঁধ ভেঙে বিপত্তি। সৌম্যজিৎ রয়েছেন সরাসরি। সৌম্যজিৎ, কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বাড়ি একেবারে ঝুলছে কার্যত, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখনো কি মানুষজন আটকে রয়েছেন কোথাও? একদমই ঋষিকেশদা, আজকে সকালেই কিন্তু ভোর রাত্র নাগাদ আজকে কাঁসাই নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে যায় এবং সেই বাঁধ ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকতে থাকে। ইতিমধ্যেই পাঁশকুড়ার প্রায় 7 থেকে 8টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং রীতিমতো কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো জলস্রোতের মুখে পড়ে ভেসে গিয়েছে। এবং যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, সেই বাড়িগুলি ইতিমধ্যেই কিন্তু ভেঙে পড়েছে। জেলা শাসক, জেলা পুলিশ সুপার সবাই কিন্তু এলাকায় পৌঁছেছেন এবং এলাকায় এনডিআরএফ এর 2টি টিম পৌঁছে কিন্তু তারা উদ্ধার কার্য চালাচ্ছেন এবং উদ্ধার কার্যে দেরি হচ্ছে এমন অভিযোগ তুলে কিন্তু পুলিশকে ঘিরেও কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা এবং এখন অবধি স্থানীয় বাসিন্দাদের উঁচু স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং কিছু কিছু জায়গায় এখনো প্রশাসন পৌঁছতে পারেনি, কেননা সেখানে জলস্তর এতটাই বেড়ে আছে এবং জলের স্রোত এতটাই বেশি, সেখানে কিন্তু প্রশাসন এখনো পৌঁছতে পারেনি। এনডিআরএফ টিম কিন্তু চেষ্টা করছে সন্ধ্যের আগেই যাতে বেশিরভাগ উদ্ধার কার্যটা সম্পূর্ণ হয়ে পড়ে। ঋষিকেশ দা, একদমই। আরেকটা বিষয় একটু জানতে চাইবো সমজিৎ, যে এই যে ত্রাণ কি পৌঁছচ্ছে ঠিকঠাক ভাবে? দেখো, সমগ্র পাঁশকুড়ায় কিন্তু ত্রাণ পৌঁছানো এখন অব্দি সম্ভব হয়নি। বেশ কিছু জায়গায় জেলা শাসক, জেলা পুলিশ সুপার তারা কিন্তু ত্রাণ পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যেই অতিরিক্ত জেলা শাসক এবং থেকে শুরু করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং তমলুকের এসডিপিও পাঁশকুড়ার বিভিন্ন জায়গায় গিয়ে তারা ত্রাণ তুলে দিয়েছেন সাধারণ মানুষের হাতে, কিন্তু এখনো বিস্তীর্ণ এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছয়নি। প্রায় 10 ঘন্টা কেটে গিয়েছে সকাল থেকে, কিন্তু এখন অব্দি বাসিন্দাদের কাছে খাওয়ার জল, পানীয় জল এখন অব্দি পৌঁছয়নি। তারা দাবি করছে যে প্রশাসন তাদের কাছে পৌঁছক, তাদের হাতে ন্যূনতম খাওয়ার জল এবং ন্যূনতম পেটে ক্ষুণ্ণবৃত্তি নিবারণের খাবার তুলে দেওয়া হোক। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যজিতের সঙ্গে। পাঁশকুড়ার ছবিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম একেবারে জলের তলায় চলে গিয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভেসে গিয়েছে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, বেশ কিছু জায়গাতে ত্রাণ যেমন পৌঁছানো গেছে, তবে এখনো পর্যন্ত অনেক জায়গাতেই ত্রাণ পৌঁছয়নি। বন্যা দুর্গত এলাকায় মানুষজন এখনো ত্রাণ পায়নি বলে অভিযোগও রয়েছে। পাশাপাশি আরামবাগে ক্রমশই বাড়ছে বন্যার জল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খানাকুল, 16টি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। বাড়ছে নদীগুলির জলস্তর, একাধিক এলাকায় ভেঙেছে নদী বাঁধ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে কিছুক্ষণ আগেই তিনি গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে ম্যানমেড বন্যা এবং রাজ্যের বারণ সত্ত্বেও কিন্তু ডিভিসি জল ছেড়েছে, তার জেরেই কিন্তু এই সমস্যা বলে তিনি জানিয়েছেন। দীপাঞ্জন রয়েছেন আমার সঙ্গে। দীপাঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন কিছুক্ষণ আগেই তিনি ছিলেন এবং তিনি সেখানে দাঁড়িয়ে বলেছেন যে ম্যানমেড বন্যা, ডিভিসি ছাড়া জলেই
জলস্তর বেড়ে গিয়েছে এবং জলের তলায় পৌঁছে গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। আরামবাগে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে কি সেখানকার প্রশাসনের কাজে একটু গতি এসছে? মানুষজন কি বলছেন? এখন পর্যন্ত প্রশাসনের কাজের কোনো গতি আমরা দেখতে পাইনি। এটুকু বলে রাখি যে আরামবাগের মুন্ডেশ্বরী নদী বা দামোদর নদী যে তার অতিরিক্ত জল ছাড়ার ফলে এখানে রাজ্য সড়ক আরামবাগ কলকাতা যে রাজ্য সড়কের ওপরে জল উঠে গেছে। হয়তো আর কিছুক্ষণের পরেই হয়তো এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু বলে রাখি মুখ্যমন্ত্রী বলে গেছেন প্রশাসনিক কর্তাদের যে কোনো উপায়ে যারা বন্যা দুর্গত মানুষ যারা এখনও উদ্ধার হয়নি তাদেরকে যাতে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের খাওয়া ব্যবস্থা যেন করা হয় এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়। কিন্তু বলেছেন যে ডিবিসি ছাড়া এই জল অতর্কিতে জল ছাড়ার জন্যই এই যে সমস্যা তৈরি হয়েছে, তো রাজ্য সরকারকে না জানানোই এই সমস্যা তৈরি হয়েছে। ডিবিসির ওপরে বিষোদ্গার করেছেন। এটাও বলেছেন যে ডিবিসিকে বারংবার জানানো সত্ত্বেও ডিবিসি কোনো কথা কর্ণপাত করেননি। ডিবিসি ছাড়া জলে খানাকুল, আরামবাগ, পুরসুরা, গোঘাট, খানাকুল সমস্ত জায়গায় জলমগ্ন। একাধিক জায়গায় বাঁধ ভেঙেছে এবং গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। চাষযোগ্য জমি এই মুহূর্তে জলের তলায়। আমরা আরেকবার দেখাতে চেষ্টা করব যে এই যে আরামবাগ কলকাতা রাজ্য সড়ক পুরোপুরি জলের তলায়, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রেলপথও হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। জায়গায় জায়গায় রেল লাইনে ধস নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ দীপাঞ্জন। কথা বলছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনের সঙ্গে। দীপাঞ্জন, যেমনটা দেখাচ্ছিল যে রাজ্য সড়কের উপরে জল উঠে গিয়েছে, তো যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যাবে। কলকাতার সঙ্গে যে আরামবাগ খানাকুলের যে যোগাযোগ ব্যবস্থা সেটাও বিচ্ছিন্ন হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে গিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে ডিভিসির ছাড়া জলেই কিন্তু রাজ্যের বিভিন্ন গ্রাম জলের তলায় পৌঁছে গিয়েছে, বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি, এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যেন ত্রাণ পৌঁছে যায়। যারা এখনো পর্যন্ত এই বন্যার জলে আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করতে হবে বন্যা কবলিত এলাকা থেকে, তাদেরকে উঁচু জায়গা অপেক্ষাকৃত উঁচু জায়গায় তাদেরকে নিয়ে যেতে হবে এবং ত্রাণ যাতে প্রত্যেকের কাছে যায় সেই ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে জেলা প্রশাসনিক প্রশাসনের আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কিছুক্ষণ আগে গিয়েছিলেন আরামবাগের খানাকুলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখানে 16টি গ্রাম একবারে জলের তলায় পৌঁছে দিয়েছে। আবার একটা বিরতি নিয়ে ফিরছি। পাঁশকুড়ার সরাইঘাটে ভেসে গেল নৌকা। পাঁশকুড়ার সরাইঘাটে সেখানে নৌকো ভেসে গিয়েছে। নৌকায় 15 জন যাত্রী ছিলেন। যাত্রী সমেতই নৌকোটি ভেসে যায়। প্রাণ বাঁচাতে নদীতে লাফ দিতে দেখা যায় যাত্রীদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 15 জন যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকোটি। পাঁশকুড়াতে জলের তোরে ভেসে যায় নৌকোটি। প্রাণ বাঁচাতে নদীতে লাফ দিতে দেখা যায় নৌকো যাত্রীদের। গ্রামের ভেতরে নৌকোকে ঢুকিয়ে বাঁচালেন মাঝি। পাঁশকুড়াতে কাঁসাই নদীর বাঁধ ভেঙে গিয়ে কিন্তু একাধিক গ্রাম জলের তলায়, আর সেখানেই একটি নৌকো করে যাচ্ছিলেন 15 জন যাত্রী, কিন্তু জলের তোরে নৌকোটি ভেসে যায়। প্রাণ বাঁচাতে নৌকো থেকে লাফ দেন যাত্রীরা, তবে শেষমেশ মাঝির তৎপরতায় প্রাণে বাঁচলেন নৌকো যাত্রীরা। নিম্নচাপ ও বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি। টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসি কর্তৃপক্ষ। 2,57,000 কিউসেক জল ছাড়ছে ব্যারেজ থেকে প্লাবিত দামোদর তীরবর্তী উপকূল এলাকা।
পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পবিত্র, কি পরিস্থিতি? ডিবিসি কি আরো জল ছাড়বে কি জানাচ্ছে? রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কোনো রকম কথাবার্তা না বলেই ডিবিসি জল ছেড়ে দিচ্ছে, রাজ্যের পক্ষ থেকে বারবার বারণ করা সত্ত্বেও তারা শুনছে না। দেখো ঋষি, তুমি যে কথা বললে ঠিকই, যে জল ছাড়ছেই ডিবিসি কর্তৃপক্ষ, এবং তোমাকে বলে রাখি যেটা মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তাদেরকে রাজ্য সরকারকে না জানিয়েই জল ছাড়ার ফলে ম্যানমেড বন্যা হচ্ছে। ঠিকই, কিন্তু যেটুকু আমরা ডিবিসি সূত্র মারফত জানতে পারছি যে যেহেতু নিম্নচাপ, এখন নিম্নচাপের ফলে যে বৃষ্টি তা এখন ঝাড়খণ্ডের দিকে বেশি হওয়ার মাত্রই ডিবিসির যে দুটি জলাধার আছে, পাঞ্চেত এবং মাইথন জলাধার, সেই জলাধারের জলের মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং সেই জল যদি না ছাড়া হয় সময় করে তাহলে আরো বড় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে বলেই তারা জল ছাড়ছে, এরকম সূত্র মারফত তাদের মারফত জানতে পারছি। এবং তোমাকে বলে রাখি যে সকাল থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া শুরু হয়, এবং তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিক থেকে জলের মাত্রাটা কমতে থাকে, যতটুকু আমরা ডিবিসি সূত্রে জানতে পারি। এবং তোমাকে বলে রাখি যে 1,70,000 কিউসেক জল যে 1,00,000 দুটি জলাধার থেকে যে ছাড়া হয়, তার ফলে দামোদর, হুগলি, বাঁকুড়া বিভিন্ন এই যে জেলাগুলি, তাদের যে নিম্ন দামোদরের নিম্ন উপকূলবর্তী যে অঞ্চল বা গ্রামগুলো আছে সেগুলো তোমার অবস্থা বিপজ্জনক, এবং তাদের যে জল বিপদসীমার উপরে বইছে, বেশ কিছু গ্রাম জলের তলায় ডুবে গেছে বলা যায়, এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তোমার বলে রাখি যে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা শাসক এবং আশেপাশে আরো অন্যান্য জেলার শাসকরা তারা সকলেই ডিবিসির সঙ্গে কথা বলছে, এবং তারা একটি পশ্চিম বর্ধমান জেলা শাসক উচ্চ পর্যায়ে মিটিং করেছে যে আর কি ডিবিসি কতটা জল ছাড়বে, কেন এই ডিবিসি কর্তৃপক্ষ মাইথন এবং জলাধার যে জল ছাড়ে, তারপরে দুর্গাপুর এবং দুর্গাপুর ব্যারেজ থেকে যে প্রায় এখন 3 লক্ষের উপরে কাছাকাছি জল ছাড়া হয়েছে, এবং এই যে জল ছাড়া হয়েছে তার ফলে বন্যার হবেই এটা নিশ্চিত, কেন বেশ নিম্ন যারা দামোদরের নিচের দিকে গ্রাম আছে তারা প্রায় ডুবেই গেছে বলা চলে, এবং বিপজ্জনক অবস্থায় তারা বসবাস করছে, এবং বেশ কিছু গ্রাম থেকে তাদেরকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু একটা সমস্যা, যদি জল বাড়ে তাহলেই ডিবিসি কর্তৃপক্ষ আরো জল ছাড়বে, যদি জলের মাত্রা কমে যায়, মানে বৃষ্টির মাত্রা কমে যায়, তাহলে জল হয়ে উঠবে, স্থিতির দিকে যাবে। ধন্যবাদ পবিত্র। কথা বলছিলাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিছু দেখাচ্ছিলাম যে ঘাটালে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন, বন্যা দুর্গত এলাকায় তিনি যাবেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখছেন তিনি। ঘাটালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে গিয়েছেন। ঘাটালের বিস্তীর্ণ এলাকার জলের তলায়, ডিবিসির ছাড়া জলে একাধিক জেলা জলের তলায় চলে গিয়েছে, এবং ঘাটালেরও বিস্তীর্ণ এলাকা, ঘাটাল পুরসভা এলাকা, ঘাটাল থানা এলাকা জলের তলায় চলে গিয়েছে, এবং বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরা যান, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। কুয়ে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে, এলাকায় যান জনপ্রতিনিধিরা, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত এলাকা। লাভপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি পরিস্থিতি এখন সেখানকার? যেখানে তারটা ছিঁড়েছে সেখানে দেখো ঋষিকেশ, পরিস্থিতি বলতে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি বীরভূমের লাভপুর ব্লক এবং লাভপুরের কুয়ে নদীর যে বাঁধ, সেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি। এবং অবশ্যই ঋষিকেশ, তুমি জানো এই রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও বন্যা কার্যত পরিস্থিতি তৈরি হয়েছে কুয়ে নদী বাঁধ ভেঙে। অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের জেলা শাসক বিধান রায়, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভার সাংসদ আমিরুল ইসলাম, এছাড়াও পরিবাররা
সেই পরিবারদের সঙ্গে কথা বলছেন যে তারা তাদের কি অসুবিধা হচ্ছে, তাদের ঠিকঠাক খাবার পৌঁছচ্ছে কিনা, তাদের কি কি অসুবিধা হচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের জেলা শাসক, সাংসদ, তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তারা সকলে এসছেন এবং কথা বলছেন। অবশ্যই ঋষিকেশ এই ছবিতে আমরা নজর থাকবে, আমরা কথাও বলবো, আমরা জানানোর চেষ্টা করবো যে কি পরিস্থিতি। দেখো এখনো পর্যন্ত যেটা জানতে যাচ্ছে সরকারিভাবে বীরভূম জেলায় লাভপুর ব্লকে প্রায় 150টির উপর কাঁচা যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে পড়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখো ঋষিকেশ সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি একেবারেই যারা বন্যা দুর্গত মানুষ তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। কলকাতা টিভিতে বিধায়ক সাংসদ সব আসছেন, আমরা খোঁজ খবর নিচ্ছি। আমাদের জেলার শাসক একদমই বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত এলাকা, বাঁধের উপরেই এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, রয়েছেন জেলা শাসকও রয়েছেন, বন্যা কবলিত এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন। বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যসভার সাংসদ, রয়েছেন জেলা শাসকও, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। ডিবিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর, ইতিমধ্যেই প্লাবিত হয়েছে 5-6টি গ্রাম। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে জল, জলের তলায় চলে গিয়েছে একাধিক এলাকা। জলের তলায় উদয়নারায়ণপুর রাজ্য সড়কও, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ইতিমধ্যে প্লাবিত হয়েছে 5 থেকে 6টি গ্রাম। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে জল। উদয়নারায়ণপুর রাজ্য সড়কও জলের তলায়। ডিবিসির ছাড়া জলেই প্লাবিত উদয়নারায়ণপুর, ইতিমধ্যে প্লাবিত হয়েছে 5 থেকে 6টি গ্রাম। উদয়নারায়ণপুর রাজ্য সড়ক সেটিও জলের তলায়। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে জল। জল বাড়ছে দামোদরে, প্লাবিত সোনামুখীর একাধিক গ্রাম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতির কাজ। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে মাইথন ও পাঞ্চেত ব্যারেজ, সেখান থেকে জল ছাড়াতেই এই বিপত্তি। প্লাবিত সোনামুখীর একাধিক গ্রাম, যে ছবি আমরা দেখাচ্ছি, যেদিকে চোখ যায় শুধু জল আর জল। বন্যা দুর্গত মানুষদেরকে অপেক্ষাকৃত উঁচু জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে মাইথন এবং পাঞ্চেত ব্যারেজ, সেখানে জল ছাড়াতেই কিন্তু জল বাড়ছে দামোদরের, যার জেরে সোনামুখীর একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতির কাজ। চারটে চারদিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।